রামকৃষ্ণ সংঘে ইতিবৃত্ত। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মঠের আর্থিক অবস্থা। আলমবাজারে মঠ স্থানান্তরের কিছুদিনের মধ্যে শরৎচন্দ্র চক্রবর্তী মঠে এসে যা দেখেছিলেন তার একাংশ আমরা উদ্ধৃত করছি। তিনি লিখেছেন, মঠে তখন চাকর বা বামুন কেউই ছিল না। শশী মহারাজ ঠাকুরের ভোগ রান্না করতেন। কানাই মহারাজ হাট বাজার ও বাসন মাজতেন। যোগীন মহারাজ, হরি মহারাজ, সুশীল মহারাজ, স্বামী প্রকাশানন্দজি ও আরও দু একজন সাধু ব্রহ্মচারী ঘর ঝাড় দেওয়া, কুটনা কুটা অর্থাৎ সবজি কাটা, মশলা বাটা প্রভৃতি কাজ করতেন। লেখক যখন অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী যখন মঠে যেতেন ও থাকতেন, তখন শশী মহারাজের আদেশে তিনি হেসেলে গিয়ে ঠাকুরের ভোগ রাঁধতেন। শশী মহারাজ প্রাত্যহিক রান্নার কাজ থেকে একটু অব্যাহতি পেতেন। শরৎবাবু মধ্যে মধ্যে কানাই মহারাজের সঙ্গে হাট বাজারও করতেন ও কখনো কখনো বা তার সঙ্গে সাধুদের উচ্ছিষ্ট বাসন মেজে নিজেকে ধন্য মনে করতেন। আলমবাজারে মঠের প্রথম দিককার অবস্থা সম্বন্ধে কিছুটা ধারণা করা যায় স্বামী অখণ্ডানন্দজি স্মৃতিচারণা থেকে। স্বামী রামকৃষ্ণানন্দের মুখ থেকে এ কাহিনী শুনে তিনি লিখেছিলেন, মঠে এত অভাব যে এমন অনেক দিন গিয়েছে ঠাকুরকে একটু মিছরি শরবত ভোগ দিবার জন্য 2-4 পয়সাও থাকতো না। একটা টেবিলে 2টা টানা ড্রয়ার ছিল, তার মধ্যেই যা কিছু সামান্য পয়সা কড়ি থাকত। অত্যন্ত অভাবের মধ্যে পড়ে যখনই ঠাকুরকে কি দিবেন ভাবতেন, তখনই স্বর্গীয় মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর পত্নীর প্রেরিত 1 কুঁদা মিছরি, মালসা ভরা নবীনের রসগোল্লা এবং ঠাকুর সেবার অন্যান্য দ্রব্যাদি একজন চাকরের মাথায় মঠে আসিয়া পৌঁছিত। বহুবার এরকম ঘটেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন, মহেন্দ্রবাবু মঠ এক প্রকার চালাচ্ছেন, তাকে শত শত ধন্যবাদ, তিনি অতি মহৎ। মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় উত্তর কলকাতার রাজবল্লভ পাড়ার বাসিন্দা ছিলেন। শশী মহারাজ বলেছিলেন যে অভাবের সময় ঠাকুর সেবার জন্য দ্রব্যাদি পাঠাইয়া তাহার মতো কেউই তাহাকে অমন নিশ্চিন্ত করেন নাই। মহেন্দ্রনাথ দত্ত প্রায় মঠে আসতেন। ইনি স্বামীজির ভাই, কিন্তু মঠের আর্থিক পরিস্থিতি সম্বন্ধে তাঁর বর্ণনা যথেষ্ট বাস্তবানুগ মনে হয় না, কিন্তু তার মূল বক্তব্যটি প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন, বরাহনগর মঠে বিশেষত প্রথম অবস্থায় যেরূপ অনটন হয়েছিল, আলমবাজার মঠে ততটা না হোক অনেকটা সেই পরিমাণ ছিল, কিন্তু 1 বৎসর পর অজস্র জিনিসপত্র আসিতে লাগিল। সকলেই তখন তীর্থ পর্যটন করে প্রত্যাবৃত্ত হয়েছেন। তাঁদের সাধনা ও পুণ্য বলে আলমবাজার মঠে বহু প্রকারের দ্রব্যাদি আসিতে লাগল। হঠাৎ এই পরিবর্তনে সকলেই বিশেষ হর্ষিত হয়ে উঠলেন। মহেন্দ্রনাথ বিবৃত অপর একটি ঘটনাও আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এই ঘটনায় মঠবাসীদের তীব্র
বৈরাগ্য একদিকে পরিস্ফুট, আবার তাদের আদর্শগত দ্বন্দ্ব দ্বিধাও যেন স্বচ্ছ হয়ে উঠেছে। ক্ষেত্রীর রাজা অজিত সিংহের নিকট জয়পুরে বিদায় নিয়ে স্বামীজি বোম্বাই যাত্রা করেছিলেন। সেখানে জাহাজে চাপবেন। পথে আবু রোডে স্টেশনে গুরুভাই স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুরীয়ানন্দের সহিত মিলিত হন। স্বামীজির সঙ্গে ছিলেন মুন্সি জগমোহন লাল। অনুমান সেখানকার একটি ঘটনা উদ্ধৃত করে স্বামীজি লন্ডনে একদিন বলেছিলেন, রাখালকে তখন বললুম যে ক্ষেত্রীর রাজা মঠে মাসিক 100 টাকা করে দিতে রাজি হয়েছেন, নে না। রাখাল তখন ঘোর বৈরাগ্য দেখাতে লাগলো, নিলে না, কষ্টে মরতে লাগলো। তাই আমি রাখালের ওপর চটে গেলুম। স্বামীজি সাময়িকভাবে চটে গেলেও তিনি গুরুভ্রাতার বৈরাগ্যের প্রবল ভাব দেখে খুশি হয়েছিলেন, এতে সন্দেহ নেই। আলমবাজার মঠের প্রথম দিকে শ্রী ঠাকুরের নিত্য সেবা, পূজা, শাস্ত্রপাঠ, নির্জনে সাধন ভজন, জপ ধ্যান করে ভগবান লাভের চেষ্টা ইত্যাদির মধ্যেই সীমিত ছিলেন মঠবাসীদের দিনচর্যা। সংক্ষেপে বলা যেতে পারে, আলমবাজার মঠের এই অধ্যায় বরাহনগর মঠের একটি সম্প্রসারিত রূপ মাত্র। কিছুটা উত্তরের দিকে গেলেই দক্ষিণেশ্বর। সেখানে গিয়েও কেউ কেউ নির্জনে জপ ধ্যান করে কাটাতেন। গঙ্গার তীরে এখানে সেখানে বিজন স্থানে দিন রাত কাটাতেন। কেউ বা ভিক্ষাবৃত্তি করে পুণ্যবৃত্তি করতেন। বিদেশে বেদান্ত প্রচার কার্যে নিরত স্বামীজির সঙ্গে 1894 খ্রিস্টাব্দে গ্রীষ্মকাল মঠবাসীদের চিঠিপত্রে যোগাযোগ স্থাপিত হয়। স্বামীজি জানতে চান মা ঠাকুরানী শ্রীমা সারদা দেবীর খরচপত্র কেমন করে চলছে, তোমাদের কি করে চলছে, কে চালাচ্ছে। মঠের আর্থিক দুরবস্থা জানতে পেরে স্বামীজি মাঝে মাঝে কিছু অর্থ সাহায্য করেছেন। অবশ্য বিবিধ কারণে নিত্যকার মাধুকরী বন্ধ হয়ে গিয়েছিল। মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখদের কিছু কিছু অর্থ সাহায্যে ঠাকুরের পুরানো ভক্তদের ঠাকুরের সেবা পূজার জন্য আনিত দ্রব্যাদিও মঠের কৃচ্ছতা কিছুটা লাভ করেছিল। মঠের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি দেখা গিয়েছিল 1895 প্রথম ভাগে। প্রত্যক্ষদর্শী স্বামী অখণ্ডানন্দজি মহারাজের বিবরণের একাংশ এরকম, মঠে আমরা প্রায় ডাল ভাত ও চচ্চড়ি মাত্র খেতাম। কোনো কোনো দিন ডালের সঙ্গে ফালা ফালা করে ঝুনো নারকেল আমাদের তরকারির স্বাদ মেটাইত। রাত্রিতে রুটিতে ঘৃতের সংস্পর্শ থাকতো না। একদিন কোনো ভদ্রলোক ঠাকুর সেবার জন্য খানিকটা দুধ পাঠিয়েছিলেন। এ যেন বিড়ালের ভাগ্যে শিকা ছেঁড়ার মতো মনে হলো। আহারে বসবার পূর্বে আমরা বলা বলি করতে লাগলাম, আজ ঠাকুরের দুধ প্রসাদ আছে, দুধ খেলে বল হয়। আমাদের পাতে এক হাতা দুধ পড়তে না পড়তেই চারিদিক হতে রব উঠল, কি হে বল পাচ্ছ, ও হে বল পাচ্ছ তো। সেই আনন্দ কলরবেই সেদিন মঠ বাড়ি মুখরিত হয়ে উঠেছিল। সে সময় আমাদের কি বিমল আনন্দে দিন কেটেছে
তার সম্বন্ধে এমন আরও কত কথাই না আছে। প্রব্রজ্যা থেকে প্রত্যাবৃত্ত স্বামী অভেদানন্দের বিবরণ প্রায় সমকালীন, কিন্তু তার বিবরণে মঠের আর্থিক অবস্থার সচ্ছলতা স্পষ্টতর। তিনি লিখেছেন, এইবার মঠের দৈনন্দিন অবস্থাও পূর্বাপেক্ষা অনেক ভালো, আহারেরও অনেক সচ্ছল অবস্থা। ভক্তগণ যার যেমন ক্ষমতা তেমনি খাবার দ্রব্য মঠে লইয়া আসিতেন। শতচ্ছিন্ন শতরঞ্চির অবসান ঘটিয়ে ভক্তগণ দুই একটি নতুন শতরঞ্চি এনে দিয়েছেন। একখানি ছোট চৌকি ও পড়ার একটা আলো পাওয়া গিয়েছে। মোটামুটিভাবে সকল সন্ন্যাসীদের পরিবার এক একখানি কাপড় ও চাদরের সংস্থান হয়েছিল। মোট কথা, আলমবাজার মঠে মা লক্ষ্মী যেন ক্রমেই ভাণ্ডারের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। মঠের আসবাবপত্রের মধ্যে ছিল কোনো ভক্ত প্রদত্ত দুটো ড্রয়ারযুক্ত একটা টেবিল। প্রাসঙ্গিক তথ্যাদি থেকে মনে হয় স্বামীজির মঠে প্রত্যাবর্তনের পর দুই একটি টেবিল, কয়েকটি চেয়ার এবং একটা খাট সংগৃহীত হয়েছিল, যদিও অধিকাংশের ব্যবহারের জন্য পুরানো চাটাই বা মাদুরি ছিল। সে সময়কার কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ্যের কয়েকটি কারণ অনুমান করা যায়। অনুমান, স্বামী সুবোধানন্দ খোকা মহারাজ 1895 মধ্যভাগে ভ্রমণ করতে করতে এটাওয়াতে উপস্থিত হয়েছিলেন। সে সময় শ্রীরামকৃষ্ণ শিষ্য হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, পরবর্তীকালে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, এটাওয়ার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিলেন। স্বামী সুবোধানন্দের নিকট মঠের আর্থিক অবস্থার কথা শুনে তিনি প্রতি মাসে 60 টাকা করে মঠে পাঠাতে থাকেন। এই অর্থ সাহায্য মঠের অর্থাভাব কিছুটা লাঘব করেছিল। তাছাড়া পাশ্চাত্য দেশে স্বামীজির অসামান্য সাফল্যের সংবাদ পত্রপত্রিকায় আলোচিত হতে থাকলে মঠে ভক্ত সমাগম বৃদ্ধি পায়, আর্থিক অবস্থারও কিছুটা উন্নতি হয়। এ প্রসঙ্গে 1895 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পূর্বে স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখা স্বামীজির চিঠির একটি অংশের প্রতি দৃষ্টি দেওয়া দরকার। তিনি লিখেছেন, সান্ডেল অর্থাভাব লিখেছেন, তথাহি তারক দাদা বলি এতগুলো লোক তাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে মানে, আর একটা মঠ চলে না। নমুনাস্বরূপ একটা ঘটনা উল্লেখ করা যায়। স্বামী অখণ্ডানন্দের স্মৃতি থেকে জানা যায়, বড়বাজার অঞ্চলের একজন বড় হোমিওপ্যাথি ডাক্তার নিতাইচরণ হালদার স্বামীজির প্রত্যাবর্তনের কয়েক মাস পূর্ব থেকে প্রতিদিন এক চাঙারি ভালো ভালো খাবার নিয়ে মঠে আসতেন। মনে রাখতে হবে, স্বামীজি তাগাদা দেওয়ায় পরিব্রজ্যা থেকে তাপসগণের অনেকেই ইতিমধ্যে মঠে ফিরেছিলেন। মঠবাসীদের জনসংখ্যার তুলনায় ভক্তদের দেওয়া অর্থের পরিমাণ ছিল নেহাতি অপ্রতুল। স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তনের পর আর্থিক অবস্থার সাময়িকভাবে কিছুটা উন্নতি হলেও অল্প সময় পরেই স্বামী বিবেকানন্দের আলমোড়া, কাশ্মীর ইত্যাদি অঞ্চলে চলে যাওয়ার পর অর্থাভাব দেখা যায়। মঠ পরিচালনায় জটিলতার সৃষ্টি হয়। সে বিষয়ে আমরা পরে সংক্ষিপ্ত আলোচনা করব। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।